কাজের চাপ, সময়ের অভাব, সম্পর্কের টানাপোড়েন, এই সব কিছুই যেন আমাদের মনে প্রচণ্ড ভার হয়ে নেমে আসে। মাথা ব্যথা, বুক ধড়ফড় বা ঘুমের সমস্যা, এই সবই শুধুই কি স্ট্রেস, নাকি আমরা ক্রমশ ঢুকে যাচ্ছি অ্যাংজাইটি ডিসঅর্ডারের জগতে? নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানব স্ট্রেস আর অ্যাংজাইটি এগুলো কি একই? উদ্বেগ বা অ্যাংজাইটি কখন রোগে পরিণত হয়? কোন কোন লক্ষণ দেখে বুঝবো চিকিৎসার প্রয়োজন বা চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? আর আমাদের প্রতিদিনের জীবনের কোন অভ্যেসগুলো আমাদের মানসিক স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে? একই সঙ্গে জানব এই স্ট্রেস এবং অ্যাংজাইটির সমস্যা থেকে মুক্তির উপায় কী। বিস্তারিত আলোচনা করব আজকে। বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর সুব্রত সাহা আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে যাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই যে জ্বলন্ত সমস্যা আধুনিক জীবনের, এই সমস্যা থেকে মুক্তির একটা পথ আপনি খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আর আজকের পর্বে আলোচনা শুরু করার আগে, ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে একটি নতুন বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। মন খারাপ, একগাদা কাজ, ঘুম নেই, মাথা কাজ করছে না। আজকের প্রতিযোগিতার যুগে আপনি একা নন, বহু মানুষ এই সমস্যায় ভুগছেন। স্ট্রেস, দুশ্চিন্তা, হরমোনের অস্থিরতা সব মিলিয়ে মনের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছে। চলুন ফিরে যাই আয়ুর্বেদের কাছে। পরিচিত হন ব্রেনকন এবং অ্যাসিকন সিরাপের সঙ্গে, যা আপনার মনের ভারসাম্যের প্রাকৃতিক সমাধান। এটা হচ্ছে ব্রেনকন সিরাপ, যা আপনার মস্তিষ্কের বন্ধু। ব্রাহ্মী, শঙ্খপুষ্পী, বচ এবং জ্যাঠামাসির মতো ভেষজে ঠাসা। মনোযোগ বাড়ায়, মানসিক প্রশান্তি আনে, কর্টিসল কমায়, ঘুম ভালো হয়। যে কোনো মানসিক ক্লান্তির দিনে এক চুমুকে আরাম। আর এটি হচ্ছে অ্যাসিকন সিরাপ, যা আপনার স্ট্রেসের বিরুদ্ধে লড়াইয়ের এক নির্ভরযোগ্য অস্ত্র। গুলৌচি, শুণ্ঠি, চিরতা এবং পিঠে পাপড়া লিভার এবং হজম শক্তিকে চাঙ্গা করে, শরীরকে ভেতর থেকে শক্ত করে তোলে, হরমোনকে ব্যালেন্স করে, মনকে প্রশান্ত রাখে। এই দুটি সিরাপ একসঙ্গে আপনার মন এবং শরীরকে রিফ্রেশ রাখতে সাহায্য করে। নিউরোট্রান্সমিটার ব্যালেন্স, হরমোন নিয়ন্ত্রণ, স্নায়ু শান্ত রাখা এবং সর্বোপরি স্ট্রেস এবং অ্যাংজাইটির প্রকৃত সমাধান। মনে রাখুন, শান্ত একটা মনই কিন্তু সফল জীবনের প্রথম শর্ত। ব্রেনকন এবং অ্যাসিকন সিরাপ, এই দুটি সিরাপ একসঙ্গে আমাদের শরীর থেকে স্ট্রেস এবং অ্যাংজাইটিকে দূর করে। তাহলে আর স্ট্রেস নয়, এবার বেছে নিন শান্তির পথ। চুজ আয়ুর্বেদা, চুজ ব্যালেন্স, চুজ ইউ। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর সুব্রত সাহা, সিনিয়র কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। গত প্রায় 20 বছর ধরে আমি নিউরোসাইকিয়াট্রি প্র্যাকটিস করছি এবং ক্রিটিক্যাল কেয়ারেও আমার কোর্স করা আছে। সমস্ত রকম রোগী দেখি, বিশেষ করে আমরা নিউরোসাইকিয়াট্রি পেশেন্টের উপরই গত 20 বছর ধরে ম্যাক্সিমাম প্র্যাকটিসটা করি। আমরা আজকের আধুনিক জীবনে এই স্ট্রেস এবং অ্যাংজাইটি, এই দুটি শব্দের সঙ্গে দারুণভাবে পরিচিত। এই স্ট্রেস এবং অ্যাংজাইটি দুটি বিষয় সম্পর্কে আপনার কাছে জানবো, এবং এই স্ট্রেস বা অ্যাংজাইটি এগুলো কি একই, নাকি এগুলোর মধ্যে পার্থক্য আছে, সেটা সম্পর্কেও আপনি যদি একটু দর্শকদের জানান। আমরা যদি দুটো শব্দকে একটু আলাদা করে দিই, স্ট্রেস এবং অ্যাংজাইটি, অবশ্যই দুটোর মধ্যে তফাৎ আছে। আরেকটি জিনিস আমরা বলিনি বা বলবো, সেটা হচ্ছে ফিয়ার। তিনটে কথা আমরা জেনে রাখি, তিনটে শব্দ: স্ট্রেস, ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি। স্ট্রেস হচ্ছে আমার জীবনে যখন আমার উদ্বেগ আসছে বা আমি উদ্বিগ্ন হচ্ছি। আমার জন্ম থেকে শুরু করে কিন্তু মৃত্যু অবধি মানুষের শুধু উদ্বেগ এবং উদ্বেগ। যখন মানুষ জন্মাচ্ছে তখন বাবা মার উদ্বেগ যে ছেলে হলো না মেয়ে হলো। জন্মের পর যখন ছেলে মেয়ে হাঁটতে শিখছে তখন তার উদ্বেগ স্কুল কিভাবে ভর্তি করব। স্কুলে ভর্তি হওয়ার পর তারপরে তাদের র্যাট রেসের উদ্বেগ, যে ছেলে মেয়ে কোন দিকে যাবে, কোন স্ট্রিমে যাবে, ছেলে মেয়ে বড় হয়ে কি করবে। এখানে হওয়ার পর ছেলে মেয়ে যখন একটা জায়গায় পৌঁছলো তখন বাবা মার উদ্বেগ, ছেলে মেয়ে কি আমার কাছে থাকতে পারবে রাজ্যে, না ভিন রাজ্যে বা ভিন দেশে যাবে, এই তার উদ্বেগ। তারপরে ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, বাবা মার উদ্বেগ যে ছেলে মেয়ের বিয়ে থা দেবো, মেয়ে বা ছেলে যেন
ঠিক মতন পাত্র বা পাত্রী হয় সেই নিয়ে উদ্বেগ। এরপরে তার উদ্বেগ ছেলে মেয়ে কি আমাকে দেখভাল করবে না আমাকে দেখভাল করবে না। সুতরাং সারা জীবনটাই কিন্তু আমরা উদ্বেগের মধ্যে কাটাই। এই উদ্বেগটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি স্ট্রেস। ফিয়ার কাকে বলে? ফিয়ার মানে হচ্ছে ভয় পাওয়া। এবং ডাক্তারবাবু হঠাৎ ফিয়ারটাকে এখানে ঢোকালেন কেন? আছে, তফাৎ আছে, বলছি। ফিয়ার যেটা, ধরুন আমি একটা বাঘ দেখলাম, আমার ফিয়ার হবে, আমার দেহের মধ্যে রিয়াকশান হবে এবং তার জন্য আমি কিন্তু পালিয়ে যাব, যেটা বাঘ দেখে হওয়াটা স্বাভাবিক। এটাকে আমরা বলি ফিয়ার। অ্যাংজাইটি কি? অ্যাংজাইটির ক্ষেত্রে কিন্তু আমার এইরকম স্পেসিফিক ফ্যাক্টর নেই। যেমন বাঘ একটা ফ্যাক্টর যেটা দেখে আমি ভয় পেলাম, অ্যাংজাইটির ক্ষেত্রে কিন্তু আননোন অবজেক্ট, যে কি হবে আমার সামনে সে নেই, অথচ সেইটা নিয়ে আমি উদ্বিগ্ন, সেইটা নিয়ে অ্যাংসাস। এই অ্যাংজাইটি কখন আমরা চিকিৎসা করাবো, কখন আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো বা ডাক্তারবাবুর কাছে যাব? উদ্বেগ তো আমাদের সকলেরই আছে, কিন্তু আমরা কি ডাক্তারের কাছে যাই না। কখন যাব? যখন আমার এই অ্যাংজাইটি আমার ডেলি লাইফকে, সোশ্যাল, ইকোনমিক্যাল, অকুপেশনাল লাইফকে ইন্টারফেয়ার করবে বা আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, তখন মনে হবে আমি রোগগ্রস্ত, আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছি। এই হচ্ছে তিনটে শব্দের মধ্যে তফাৎ: স্ট্রেস, ফিয়ার, অ্যাংজাইটি। কাজের চাপ বা পারিবারিক টেনশন, এগুলোকে কি আমরা অ্যাংজাইটি বলতে পারি, নাকি এগুলোর অন্য কোনো সংজ্ঞা আছে? কাজের চাপ আমাদের জীবনে থাকবে। এখন আপনি চাপটাকে কি চোখে দেখছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ভাবনা, যে আপনার জীবনের প্রতি দর্শন কি রকম। আপনি যদি চাপটাকে চাপ বলে ভাবেন অবশ্যই, তাহলে কিন্তু আপনি অ্যাংজাইটিতে ভুগবেন। যদি আপনি চাপটাকে বা আপনার কাজটাকে এনজয় করতে পারেন, যে আমি যে চাপটা নিচ্ছি সেটাকে আমি এনজয় করছি, আমি কাজ শেষ হলে পরে সেটার মধ্যে যে রিক্রিয়েশন বা আনন্দ, যে স্যাটিসফ্যাকশান নিজের মধ্যে আসছে, সেই স্যাটিসফ্যাকশানটা দিয়ে যদি নিজে স্যাটিসফাইড হন, তাহলে কিন্তু এই উদ্বেগ অনেক কমে যাবে। সুতরাং দেখতে হবে যে আমার পারফরমেন্স রেশিও, ওয়ার্ক পারফরমেন্স রেশিও, যে আমি যেই পরিমাণ চাপ নিতে পারি আমার পারফরমেন্স সেই পরিমাণ আউটপুট দিতে পারছে কিনা। যখনই দিতে পারবে না বা আমার যদি ইনপুট বেশি হয়, যে আমার কাজের চাপ অনেক বেড়ে গেছে, তখনই কিন্তু, যখনই ইনপুট আউটপুট রেশিও গন্ডগোল হবে, তখনই আপনি অ্যাংজাইটিতে ভুগবেন, যে আমার দ্বারা ইনপুট বেশি হয়ে যাচ্ছে বা আউটপুট কম হচ্ছে। তখন আপনাকে নিজেকে অ্যাসেস করতে হবে, পারফরমেন্স বাড়াতে হবে, তাহলে আপনি অ্যাংজাইটি ফ্রি থাকতে পারবেন। যদি না থাকতে পারেন, সেক্ষেত্রে অ্যাংজাইটি ফ্রি থাকার জন্য আপনাকে কিন্তু কোনো একজন নিউরোসাইকিয়াট্রিস্টের মতামত নিতে হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে পারিবারিক টেনশান। পারিবারিক টেনশানের ক্ষেত্রে যেটা আমি আগেও বললাম, পরিবারের মধ্যে উদ্বেগ, চিন্তা সব কিছুই থাকবে। তার মধ্যেও সেই পারিবারিক চিন্তাভাবনাকে অতিক্রম করে আমার নিজস্ব লাইফ কিন্তু লিড করতে হবে। যদি দেখা যায় যে পারিবারিক চিন্তা এত পরিমাণ আসছে যে আমি সেইটা আমার সোশ্যাল লাইফটাকে, মানে আমার জীবনটাকে ব্যতিব্যস্ত করে তুলেছে, আমি জীবন আর সুস্থ সবলভাবে চালাতে পারছি না, সবসময় আমার দেহে একটা অস্বস্তি, আমার হাত পা কাঁপছে, আমার ঘাম বেশি হচ্ছে, আমার ঘুম হচ্ছে না, আমার অসুবিধা হচ্ছে, তখন সেই অসুবিধা থেকে রিলিফ পাওয়ার জন্য আপনার কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে রোগগ্রস্ত ভাবনা চিন্তা কিন্তু নিজেকে করতে হবে। এবার যদি আমরা জানতে চাই যে এই স্ট্রেস এবং অ্যাংজাইটি হওয়ার মূল কারণগুলো কী কী, আপনি যদি একটু পয়েন্ট করে করে বলে দেন কী কী কারণে এই স্ট্রেস বা অ্যাংজাইটি হতে পারে। স্ট্রেস বা অ্যাংজাইটির কারণ যদি আমরা একে একে ধরি, আমরা একটু ভাগে ভাগে বলি। এক হচ্ছে জেনেটিক, যে আমার জেনেটিক্যালি, মানে আমার বাবা মা বা দাদু ঠাকুমা বা তার আগে তারাও একটু স্ট্রেস প্রোন ছিলেন, সেই কারণে হয়তো জিনগতভাবে আমি স্ট্রেস প্রোন হয়েছি। এখন অনেকেই বলবেন, ডাক্তারবাবু আমার বাবা মা, আমার দাদু ঠাকুমা কেউ কিন্তু কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাননি, কারোর কোনো সমস্যা ছিল না। খুব স্বাভাবিক, কারণ হচ্ছে সেই সময় এত সংখ্যক নিউরোসাইকিয়াট্রিক অ্যাওয়ারনেস ছিল না, এত সংখ্যক ডাক্তারবাবু অ্যাভেলেবেল ছিলেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একজন কি একটু উদ্বিগ্ন থাকছেন সেটা নিয়ে আগেকার যেহেতু একান্নবর্তী পরিবার ছিল, কেউ সেগুলো নিয়ে বদার করতো না, কারণ তার কাজ উঠে যেত। কিন্তু এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, প্রত্যেকে কিন্তু নিজস্ব অ্যাংজাইটি নিয়ে ওয়াকিবহাল।
এই হচ্ছে জেনেটিক। সেকেন্ড হচ্ছে আমরা যদি বলি এনভায়রনমেন্টাল, মানে আমার পারিপার্শ্বিক পরিস্থিতি কীরকমভাবে আমার ওপর চাপ সৃষ্টি করছে, তার ওপর আমার নির্ভর করবে হচ্ছে যে আমার ওপর কতটা চাপ রয়েছে না রয়েছে। এই এনভায়রনমেন্টাল কজ কিন্তু একটা বড় ফ্যাক্টর। 3 নম্বর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং বর্তমান জমানায় শুধুমাত্র স্বীকৃত কারণ হিসাবে ধরা হয়েছে, সেটা হচ্ছে স্ট্রেসের ক্ষেত্রে বায়োলজিক্যাল কজ। বায়োলজিক্যাল কজ মানে হচ্ছে আমার ব্রেনের মধ্যে কিছু চেঞ্জেস হচ্ছে। কি কি চেঞ্জেস হচ্ছে? যেই নিউরো ট্রান্সমিটার রয়েছে, ডোপামিন রয়েছে, সেরোটোনিন রয়েছে, নরএপিনেফ্রিন রয়েছে, এখন আরও কিছু এসছে এনএমডিএ রিসেপ্টার্স, এনএমডিএ। এই রিসেপ্টার্স এবং এই নিউরো ট্রান্সমিটারগুলোর কিন্তু পরিমাণ আমাদের ব্রেনের মধ্যে স্বাভাবিকের থেকে কমে যাচ্ছে। সেই কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের অ্যাংজাইটি হচ্ছে। আরও ডিটেলসে যদি যাই, আমরা প্রিসাইন্যাপটিক রিসেপ্টার্সের কিছু ডাউন রেগুলেশন হয়, সেগুলো অত ডিটেলসে যাব না, একদম সহজ ভাষায় জেনে নিন। আপনার ব্রেনের মধ্যে কিছু চেঞ্জেস হচ্ছে, যেই কারণে কিন্তু অ্যাংজাইটি হচ্ছে। অনেক রুগীরাই আমাদের এসে বলেন যে ডাক্তারবাবু আমার কোনো অভাব নেই, কিন্তু আমি টেনশানে ভুগছি। না, আপনার অভাব আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনার ধন সম্পত্তি পরিবার সেটাই শুধু অভাব নয়, আপনার ব্রেনের মধ্যে যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে সেগুলোর অভাব আপনার হচ্ছে। সেই কারণে কিন্তু আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন। দেখো, তাহলে এবার আসি যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণগুলো কি কি, মানে কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে কি মানুষটি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন। অ্যাংজাইটি ডিসঅর্ডারে যখন একজন মানুষ ভুগবেন, তার প্রথম সিমটম ইউজুয়ালি রুগীরা আসেন হচ্ছে ঘুম কমে যাওয়া বা ঘুম ডিস্টার্বড হওয়া। ডাক্তারবাবু আমি শুতে যাচ্ছি কিন্তু আমার ঘুম কিছুতেই আসছে না। বা একদল লোক আসেন যে ডাক্তারবাবু আমি ঘুমোচ্ছি কিন্তু ভোরবেলা অনেক আগে ঘুম ভেঙে যাচ্ছে। আরেক দল লোক আসেন যে ডাক্তারবাবু আমি ঘুমোচ্ছি কিন্তু সারা রাত্রে ঘুম যেন ভেঙে 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 হচ্ছে। চতুর্থ আরেক গ্রুপ আসেন যারা বলেন যে ডাক্তারবাবু আমি ঘুমোচ্ছি, সারা রাত ঘুমোলাম, কিন্তু সকালে উঠে যে ফ্রেশ লাগবে যে আমি ঘুমিয়েছি সেটা হচ্ছে না, আমি যেন মনে হচ্ছে সারা রাত আমি ঘুমোইনি। এই মেন অসুবিধা হচ্ছে ঘুমের। সেকেন্ড হচ্ছে বেশ কিছু সোমাটিক কমপ্লেন, মানে দেহের মধ্যে বেশ কিছু সমস্যা নিয়ে তারা আসেন। কি কি সমস্যা নিয়ে আসেন? হাত কাঁপা নিয়ে আসেন। 2 নম্বর হচ্ছে বেশ কিছু লোক আসেন ডাক্তারবাবু আমি যেন শীতেও কুলকুল করে ঘামছি, আমার ওয়েদার যা রয়েছে কেউ ঘামছে না, আমি কুলকুল করে ঘেমে যাচ্ছি। তৃতীয় কিছু লোকজন আসে ভিড়ের মধ্যে, ট্রেনে বাসে বা কোনো বদ্ধ জায়গায় গিয়ে তার আচমকা যেন শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, যে এই বোধহয় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই বোধহয় আমি মরে যাব। এটা একটা কারণ। আরেক দল লোক আসেন যাদের খুব অল্প কারণে উত্তেজিত হয়ে পড়ছেন, সামান্য কোনো বিষয় নিজেই পরে ফিল করতে পারছেন ডাক্তারবাবু একটা সামান্য বিষয় ছিল, উত্তেজিত হওয়ার মতন ছিল না, কিন্তু আমি উত্তেজিত হয়ে পড়লাম, পরে আমার খুব আফসোস হলো। এই সমস্ত সম্ভাবনা যদি দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন। এই সমস্যার কারণে, আমার এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের সমস্যার কারণে কি শারীরিক কোনো ধরনের সমস্যাও দেখা দিতে পারে একই সঙ্গে রোগীর? হ্যাঁ, শারীরিক বহু সমস্যা দেখা দেয়। অধিকাংশ অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্ষেত্রে যদি আপনার অ্যাংজাইটি প্রচুর পরিমাণ থাকে তাহলে প্রথম যেটা দেখা দেয় সেটা হচ্ছে হার্টের ওপর এফেক্ট পড়ে। কেন পড়ে? কারণ অ্যাংজাইটি যখনই বাড়ে তখনই আমাদের কার্ডিয়াক রেট বা হার্ট রেট বেড়ে যায়, হার্টকে অনেক বেশি বার পাম্প করতে হয়। ইউজুয়ালি আমরা 70 থেকে 100-র মধ্যে হার্ট পাম্প করে, কিন্তু অ্যাংজাইটির ক্ষেত্রে সেটা বেড়ে 110, 120 হয়ে যেতে পারে। যখন হার্ট এত বার পাম্প করতে হচ্ছে তখন কিন্তু হার্টের একটা সমস্যা হতে পারে। সেটাকে আমরা সহজ ভাষায়, রুগীর ভাষায় বলি বুক ধড়ফড় করা বা প্যালপিটেশন হওয়া, এটা একটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে ঘুমের অসুবিধে, যেটা আমরা বললাম। ঘুমের অসুবিধা যদি এরকম হয় তাহলে কিন্তু আমার পারফরমেন্স কমে যাবে। আমি যদি সারা রাতে ভালোভাবে ঘুমোতে না পারি, সারাদিন যদি রিফ্রেশ না থাকি, আমি যেই পরিমাণ কাজ করে আউটপুট দেবো সেই আউটপুট কিন্তু কমে যাবে। এটা একটা বিরাট লেভেলের কাউন্ট করা হয়। তৃতীয় হচ্ছে অ্যাংজাইটি যদি বেশি থাকে তাহলে কিন্তু খুব কমনলি মাথা ধরে, বিশেষ করে বিকেলের দিক থেকে, যে আমার মাথা ভার হয়ে রয়েছে। চতুর্থ হচ্ছে লেথার্জি, যে আমার কাজ করার যে পরিমাণ এনার্জি ছিল আগে
সেই এনার্জি যেন দিনকে দিন কমে যাচ্ছে, আমি সেই পরিমাণ কাজ করতে পারছি না। অনেক ক্ষেত্রে হয় রুগীরা হোম বাউন্ড বা রুম বাউন্ড হয়ে যায়, যে বাইরে বেরিয়ে কাজ করতে যাব, সেই কাজ করতে যাওয়ার বাইরে বেরোনোটা রুগীর বন্ধ হয়ে যায়, যে বাইরে বেরোতে পারে না, অফিসে যাওয়া সেটা বন্ধ হয়ে যায়। সুতরাং বহু রকমভাবে কিন্তু আপনার সোমাটিক কমপ্লেন, মানে দেহের মধ্যে কিছু কমপ্লেন নিয়ে আসতে পারে, দেহের বেশ কিছু রোগের ওপর প্রভাব ফেলতে পারে, এবং আপনার পারিপার্শ্বিক জীবনে এবং আপনার কাজের জীবনে কিন্তু এই অ্যাংজাইটি প্রভাব ফেলতে পারে। একদম। এই সমস্যার সমাধান কিভাবে হয়? ওষুধ নাকি থেরাপি, নাকি একই সঙ্গে দুটোও প্রয়োজন হতে পারে? আমরা একটু তিনটে ভাগে ভাগ করে নিই। প্রথমে আমরা বলি চিকিৎসার বিষয় নিয়ে। চিকিৎসার ক্ষেত্রে আমরা 3 রকম ভাবি। একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, 3 নম্বর হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। সেগুলো কি জিনিস? প্রাইমারি প্রিভেনশনে আমরা করি হচ্ছে যে আপনি এই মেজার্স ফলো করবেন যাতে কিনা আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার না হয়, মানে প্রিভেন্টিভ মেজার্স। নাম্বার 2 সেকেন্ডারি প্রিভেনশন, সেটা হলো ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, মানে আপনি অলরেডি ভুগছেন অ্যাংজাইটি ডিসঅর্ডারে, আপনার কি চিকিৎসা দরকার। তৃতীয় হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন, যে আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে রিকভার করেছেন ওষুধপত্র চিকিৎসা দিয়ে, এরপরে আপনাকে লাইফস্টাইল কীভাবে মেনটেন করতে হবে। ঠিক এইরকম 3টে ভাগে আমরা যাই। প্রাইমারি প্রিভেনশনে আমরা বলি আপনার লাইফস্টাইল মেনটেন করতে হবে। লাইফস্টাইল কী কী মেনটেন করবেন? পর্যাপ্ত পরিমাণ ঘুম, 6 থেকে 9 ঘন্টা প্রত্যেক দিন আপনার ঘুমের প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে ডায়েট বা ফুড। আমাদের ফুড হ্যাবিট এমনভাবে করতে হবে যাতে কিনা আমরা সকালে হেভিয়েস্ট ব্রেকফাস্ট করি, হেভিয়ার লাঞ্চ করি, লাইটেস্ট যেন ডিনার করি। এইটা আমাদের মেন রাখতে হবে। এবং আমাদের খাদ্যের পরিমাণ যেটা রাখতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট রিচ, প্রোটিন অ্যান্ড প্রোটিন ম্যাক্সিমাইজ অ্যামাউন্ট এবং ফ্যাট মিনিমাম অ্যামাউন্ট। এই হচ্ছে খাবারটা গেল। ঘুম গেল। ডেলি লাইফস্টাইলের মধ্যে আপনি চেষ্টা করবেন রোজ সকালে উঠে অন্তত 8 ঘন্টা আপনার শরীরচর্চা করার জন্য। সে আপনি যোগা করুন, বিয়োগ করুন, গুণ করুন, রোজ করুন, যেটা হাঁটা চলা করুন। এইটা একদম খুব দরকার। খালি পায়ে যদি ফাঁকা মাঠে পান হাঁটতে থাকুন। এখন ফ্ল্যাট কালচারে অনেকে বলেন যে ডাক্তারবাবু আমার মাঠ ফাট বাড়ির আশেপাশে নেই। দরকার নেই, আপনি সকালবেলার যে এনভায়রনমেন্ট সেটাকে এনজয় করে আপনি ছাদে হাঁটুন। এরপরে আসছে যে আপনার ঘুমের ক্ষেত্রে একটু স্পেসিফিক টাইম করুন, যে রাত্রি 10টা থেকে 11টায় ঘুমোতে যাব এবং সকালের দিকে আমি 6:30 7টার মধ্যে উঠব। বর্তমান জমানায় ভেরি ভাইটাল যে আরেকটা জিনিস এসছে, স্ক্রিন টাইম। আপনি কিন্তু আপনার স্ক্রিন টাইম কমাবেন। আপনি যদি স্ক্রিন টাইম বেশি দেখেন তাহলে কিন্তু সেটা আপনার ব্রেনের ওপর এফেক্ট ফেলে। এবং ঘুমের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি বলবো যে রাত্রে যখন শুতে যাবেন মোবাইল আপনি দেখবেন না, আপনি আপনার ব্রেনকে রেস্ট দেবেন। এইগুলো গেল প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন কি? যখন দেখলেন যে আপনি এই সমস্ত উপসর্গে ভুগছেন, আপনার আর কিছু পালানোর পথ নেই, আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন, চেষ্টা করবেন দেরি না করতে। আপনি নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্ট কারোর সাথে যোগাযোগ করবেন, তিনি যা যা পরামর্শ দেবেন সেগুলো চিকিৎসা করবেন। চিকিৎসার এখানে 2টো অঙ্গ, একটা হচ্ছে ফার্মাকোথেরাপি এবং সাইকোথেরাপি। সাইকোথেরাপি খুব সহজ ভাষায় লোকেরা বলে কাউন্সেলিং করাবো। না, কাউন্সেলিং উইল টেক মিনিমাম 12 উইকস টু গেট ইউর এফেক্ট। কিন্তু যদি ফার্মাকোথেরাপি বা ওষুধ খান তাহলে কিন্তু আপনি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। সুতরাং ফার্মাকোথেরাপি ফার্স্ট, ফলোড বাই সাইকোথেরাপি। টার্সিয়ারি প্রিভেনশন হচ্ছে যখন আপনি চিকিৎসা পেয়ে ভালো হয়ে গেছেন, এরপরে আপনাকে আস্তে আস্তে ওষুধ বন্ধ করা এবং লাইফস্টাইল মেনটেন করা, যাতে ভবিষ্যতে আর রেকারেন্স না হয়। তো একেবারে শেষ প্রান্তে এসে যেটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যারা দীর্ঘদিন ধরে এই স্ট্রেস বা অ্যাংজাইটিতে জর্জরিত তাদের জন্য আপনি কি কি পরামর্শ দিতে চান? তারা কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন, প্রাথমিকভাবে কিভাবে কে মোকাবিলা করতে পারেন, এই সম্পর্কে যদি আপনি একটু উপদেশ দেন। যারা অ্যাংজাইটিতে জর্জরিত তারা প্রথমেই পরামর্শ দেবো, নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। উনি যেরকম পরামর্শ দেবেন মানবেন, ওষুধ খাবেন, কাউন্সেলিং যদি করাতে বলেন করবেন। সঙ্গে আপনাকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে আপনি সারাদিন কাজের শেষে একটা স্পেসিফিক টাইম, 0.5 ঘন্টা 1 ঘন্টা রাখুন ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য, যেটা আপনার দিনের একটা ফ্যামিলি টাইম বলে রাখুন। দ্বিতীয় হচ্ছে আপনি যদি কোনো পোষ্য ভালোবাসেন,
পোষ্যর সাথে সময় কাটান। তৃতীয় হচ্ছে আপনার পছন্দের জিনিস, বাগান করা বা কোনো গান শোনা, এরকম যদি কিছু থাকে সেইটা আপনি কিন্তু মেনটেন করুন। এই সমস্তগুলো যদি করেন, নিজের লাইফস্টাইলটাকে যদি চেঞ্জ করেন, যেটা আরেকটু বললাম যে রোজ সকালে উঠে হাঁটাহাঁটি করুন, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান, এগুলো যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি অ্যাংজাইটি থেকে অনেকটা রিলিফ পাবেন এবং তাহলে কিন্তু আপনার জীবনটা অ্যাংজাইটি ফ্রি অথবা আরও সুন্দর হয়ে উঠবে। আমরা ভবিষ্যতে কিন্তু একটা অ্যাংজাইটি ফ্রি না হলেও অ্যাংজাইটি লেস পৃথিবী পেয়ে উঠব। দর্শক বন্ধু, আপনারা শুনলেন স্ট্রেস বা অ্যাংজাইটির সমস্যার কি করে আপনি মোকাবিলা করবেন, কি করে এই সমস্যা কাটিয়ে উঠবেন। যদি এই সমস্যায় খুব বেশিভাবে আপনি জর্জরিত হয়ে থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা করবেন না, মানসিক স্বাস্থ্যকে দূরে ছড়িয়ে দেবেন না, এটাকে কিন্তু আপনাকেই সযত্নে লালন পালন করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে, চিন্তা নিয়ে, পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।